গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, এ ধরনের প্রায় অবৈধ, অবাস্তব, অনর্থক বড় বড় পাকা পাকা কথা বলতে বলতে এরা এখন বছরের পর বছর কাটিয়ে দেবেন। নির্বাচনের জন্য একদম অস্থির হবেন না। শেখ হাসিনার আমলে নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার দেয় নাই, সেজন্য বিএনপি আসে নাই, তাই আপনি ভোট দিতে যেতে পারেন নাই দেখে যারা এতদিন ধরে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন, শেখ হাসিনা যাওয়া মাত্র ভেবেছেন দেশে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের হাওয়া বইবে, তারা সে আশা ছাড়েন। বাংলাদেশে খুব সহসা আগামী 1-1.5 বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কোনো ইরাদা বা সদিচ্ছা যে ইউনূস সরকার বা তাদের গড়া রাজনৈতিক দলের নাই, সেটা শুক্রবার শেখ হাসিনার সরকার পতন আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি, ইংরেজিতে যেটাকে ন্যাশনাল সিটিজেন পার্টি আর সংক্ষেপে এনসিপি বলা হচ্ছে, তাদের আত্মপ্রকাশের দিনেই তারা পরিষ্কার করে দিয়েছে। মনে রাখতে হবে, এই রাজনৈতিক দলটি কিন্তু এখন সরকারে আছে। আত্মপ্রকাশের দিন ক্ষমতাসীন সরকারের এই নতুন দল পরিষ্কার করেছে সেই ক্ষমতা থেকে নেমে সহসা নির্বাচনের দিকে যাওয়ার মতো বোকামি করার কোনো ইচ্ছা তাদের নেই। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো কথা এই নতুন দল তাই বলে নাই। তবে সাধারণের জন্য বোঝা প্রায় অসম্ভব এমন ভাষায় আর কি কি করতে চায় তারা, এ বিষয়ে একটা তালিকা তুলে ধরেছে তারা মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত বিশাল ইভেন্টে। নতুন দলের নতুন নেতা শেখ হাসিনার পদত্যাগের দাবিতে এক দফা এক দাবি দেওয়া এবং পরবর্তীতে মন্ত্রিত্ব করে সারা দেশে পরিচিত পাওয়া ছাত্রনেতা নাহিদ ইসলাম বলেছেন তারা চান সেকেন্ড রিপাবলিকের বাস্তবায়ন এবং তারা চান সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটা নতুন সংবিধান প্রণয়ন করতে। বুঝতেই পারছেন, বিএনপি যতই নির্বাচনের রোডম্যাপ দাবি তুলে অস্থির হয়ে উঠুক না কেন, কিংবা আপনি যতই ভাবতে থাকুন না কেন যে একটা নির্বাচনের দিকে হেঁটে রাজনৈতিক সরকার আসার প্রক্রিয়াটা ত্বরান্বিত করলে বোধহয় দেশটায় অস্থিরতা, অশান্তি কমতে শুরু করবে, সেসব আশায় গুড়ে বালি। নির্বাচনের কোনো ইচ্ছা ইউনূস সরকার বা তাদের গড়া এই রাজনৈতিক দলের নাই। বরং সেকেন্ড রিপাবলিক, গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, এ ধরনের প্রায় অবৈধ, অবাস্তব, অনর্থক বড় বড় পাকা পাকা কথা বলতে বলতে এরা এখন বছরের পর বছর কাটিয়ে দেবেন। কাজেই নির্বাচন না সংস্কার, আসেন সবাই একসাথে গলা মিলিয়ে বলি সংস্কার, সংস্কার। বাংলাদেশে বর্তমানে ক্ষমতাসীন অন্তর্বর্তীকালীন সরকারের নতুন দল বলে দিয়েছে নতুন স্বাধীনতা একটা সরকার পতন করে আরেকটি সরকার বসানোর জন্যই ঘটেনি। আমি আমার ক্ষুদ্র জ্ঞান আর পড়ালেখায় এদের বড় বড় বাতেলা যতটুকু বুঝতে পারছি, এরা বলতে চাইছেন সামনে যে নির্বাচন হবে তাতে নির্বাচিত প্রতিনিধিরা একটা গণপরিষদ গঠন করবেন এবং গণপরিষদ সদস্য হিসেবে একটা নতুন সংবিধান প্রণয়ন করবেন তারা। সেই সংবিধানের মাধ্যমে নতুন শাসন ব্যবস্থা প্রণয়ন করা হবে। এখন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ঐকমত্যের ভিত্তিতে কবে গণপরিষদ নির্বাচনে রাজি হবে, সেই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে কি ধরনের নতুন সংবিধান প্রণয়ন করা হবে, এ ধরনের কোনো স্পষ্ট ধারণা তারা 7 মাসেও দিতে পারেন নাই, শুক্রবারের ইভেন্টেও দেন নাই। এই পুরো প্রক্রিয়ায় হুজুরদের আসলে কত সময় নেওয়ার ইচ্ছা, কত বছর ক্ষমতায় থাকলে তারা দেশটাকে একদম নতুন করে তাদের মন মতো গড়ে নিতে পারবেন, এই প্রশ্নগুলোরও কোনো উত্তর পাওয়া যায় নাই সারা বাংলাদেশের সকল সংবাদ মাধ্যমের সকল মনোযোগের কেন্দ্রে থাকা ক্ষমতাসীন সরকারের এই রাজনৈতিক দল গঠনের অনুষ্ঠান থেকে। দেখুন, আমি যেমনটা বরাবর বলে এসেছি, নির্বাচনের কোনো তাড়া এই সরকারের নেই। আপনাদের মনে করাই 2007 সালে ডক্টর ইউনূস সেবার সেনাপ্রধান মুইনুল আহমেদের আমন্ত্রণে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে রাজি হন নাই এর স্বল্প মেয়াদের কারণে। মুইনুল আহমেদ নিজে তার স্মৃতিচারণমূলক গ্রন্থে এই কথা লিখেছেন লেখক গবেষক মহিউদ্দিন আহমেদ তার বইয়ে আরও একাধিক সেনা কর্মকর্তার বরাত দিয়ে। বাংলাদেশের সংস্কারে আরও দীর্ঘ সময় সেবা দিতে তিনি আগ্রহী বলেই সে সময় তিনি রাজনৈতিক দল গড়ার চেষ্টা করেছিলেন, সে কথাও লিখেছেন মইনুল আহমেদ। এবার অনেক গুছিয়ে এসেছেন ডক্টর ইউনূস। ব্রিটিশ পত্রিকা ফিনান্সিয়াল টাইমসের সাংবাদিক গিডিয়ন রাকমানকে দেওয়া পডকাস্টের সাক্ষাৎকারে
ডক্টর ইউনূস নিজে বলেছেন, ছাত্রদের তিনি আগেই বলেছেন তিনি প্রধান উপদেষ্টা হতে রাজি, কিন্তু সংস্কার করতে দিতে হবে ওনাকে। আর এও বলেছেন নিজ মুখেই যে উনি ছাত্রদের দল গড়তে বলেছেন। সে সাক্ষাৎকারের শেষে ফিনান্সিয়াল টাইমসের সঙ্গে ৮০ বছর বয়সী ডক্টর ইউনূস ২৫ বছর পরের বাংলাদেশকে নিয়ে তার পরিকল্পনার কথাও বলেছেন, যেখানে বঙ্গোপসাগরের দীর্ঘ সমুদ্র সৈকতে তিনি আরো অনেক বন্দর তৈরির পরিকল্পনার কথা বলছেন। নেপালের জলবিদ্যুতের সম্ভাবনা কাজে লাগিয়ে বাংলাদেশ, ভারতের পূর্বাঞ্চল, নেপাল, ভুটান মিলিয়ে একটা জ্বালানি সম্ভাবনাময় অর্থনৈতিক অঞ্চল তৈরির স্বপ্নের কথা বলছেন। ভুলে যাবেন না, আমেরিকা যে এখানে রেজিম চেঞ্জ বা পলিটিক্যাল ল্যান্ডস্কেপ স্ট্রেংথেন বা পট পরিবর্তন করতে বিপুল পরিমাণ অর্থ খরচ করেছে, সে কথা এরই মধ্যে দুবার বাংলাদেশ নাম উল্লেখ করে বলে ফেলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেই অ্যাসাইনমেন্টটা কি ছিল? আমেরিকা তথাকথিত গণতন্ত্রের জন্য সরকার পরিবর্তনে দেশীয় চরদের পেছনে অর্থ খরচ করে সরকার বদলায় বটে, কিন্তু কোথাও তাতে তারা জনগণের ভোটের অধিকার বা গণতন্ত্র এনে দিতে পেরেছে সে উদাহরণ কিন্তু নেই। তবে যে দেশেই তারা সরকার পরিবর্তন কিংবা পলিটিক্যাল ল্যান্ডস্কেপ পরিবর্তন অথবা স্ট্রেংথেন করতে পয়সাপাতি ডলার খরচ করেছে, ওই সব দেশে দীর্ঘমেয়াদী কোনো বাণিজ্যিক সুবিধা, সাধারণত বড় ধরনের কোনো তেল, গ্যাস বা জ্বালানি ডিল পাওয়া, অথবা আঞ্চলিক সামরিক সুবিধা পাওয়া, ধরুন আঞ্চলিকভাবে অত্যন্ত স্পর্শকাতর জায়গায় সামরিক ঘাঁটি বানানো, কিংবা কোনো বন্দর তৈরি বা ব্যবস্থাপনার জায়গা পাওয়া, কিংবা শান্তি রক্ষার নামে একরকম সেনা অবস্থান নিশ্চিত করা, কিংবা ক্রমাগতভাবে অস্ত্র বিক্রির ব্যবস্থা করা। ওই পুরো অঞ্চলে কর্তৃত্ব স্থাপনের ইতিহাস তারা বারবার তৈরি করেছে। কাজে অপেক্ষা করতে হবে আমেরিকার অ্যাসাইনমেন্টের শেষ পর্বটা বোঝার জন্যেও। ফিরে যাই ক্ষমতাসীনদের নতুন দল এনসিপির দেওয়া সেকেন্ড রিপাবলিকের ধারণায়। এটা মূলত এসেছে ফরাসি বিপ্লব থেকে। এর মাধ্যমে বোঝানো হয় যে কোনো দেশে আগের শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন করে নতুন শাসন কাঠামো বা ব্যবস্থাপনা স্থাপন করা। বিপ্লব বা অভ্যুত্থান সহ নানাভাবে এরকম পরিবর্তন আসতে পারে। ফ্রান্স রাজতন্ত্রের অধীন ছিল। 1789 থেকে 1799 সাল পর্যন্ত ফরাসি বিপ্লব চলে। এর মধ্য দিয়ে সে সময় রাজতন্ত্রের পতন ঘটে। আর বিপ্লব চলার মধ্যেই 1792 সালে ফ্রান্সে প্রথম রিপাবলিক ঘোষণা করা হয়েছিল। ফ্রান্সে 1804 সাল পর্যন্ত সেই প্রথম রিপাবলিক বা ফার্স্ট রিপাবলিক টিকেছিল। এরপর আবার রাজতন্ত্র শুরু হয়। এ পর্ব চলে 1848 সাল পর্যন্ত। এরপর ফ্রান্সে দ্বিতীয় রিপাবলিক বা সেকেন্ড রিপাবলিক, নাহিদ ইসলামরা যার কথা বলছেন, তা ঘোষণা করা হয়। দফায় দফায় শাসন ব্যবস্থা বদলে ফ্রান্সে এখন চলছে পঞ্চম রিপাবলিক। এখন দেখেন আপনারা যা ভালো মনে করেন। নতুন বাংলাদেশের জন্যে আমাদের হাতে ফরাসি বিপ্লবের সময়কালের মতো 50-60 বছর আছে কিনা কে জানে। আমার একটু তাড়া আছে, কারণ বর্তমান গড় আয়ুর হিসাব যা বলে তাতে অমরত্বের ওষুধ না পাওয়া গেলে আমার আর বোধহয় নতুন বাংলাদেশ দেখে যাওয়া হবে না।